নমস্কার বাঙালি বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের হোস্ট রাজ আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দিল্লি পাঞ্জাব ঘুরে আসার পর এখন বাড়িতে থেকে বেশ ভালো লাগছে না, তাই জন্য আজকের আমি চিন্তা করলাম আজকের আমি বেরিয়ে পড়ব আর কলকাতার কোনো একটা জায়গায় যাব। যেমন বাইরে থেকে আসলে হয় না, একটু মনটা ঘুরু ঘুরু করে যে কোথাও ঘুরতে যাই কোথাও ঘুরতে যাই। তো আজকের কলকাতার কোনো একটা জায়গায় যাব। এখনও একটু শীত শীত রয়েছে, তাই আমি একটা জ্যাকেট পরেছি, হালকা জ্যাকেট, অনেক ঠান্ডা নেই, কিন্তু মন কি আর বাদ মানতে চায়? মন বলে যে কোথাও ঘুরে আসি, কোথাও বেরিয়ে আসি। তাই আজকের মনের কথাই শুনলাম, চলুন তাহলে ঘুরে আসা যাক। তবে আজকে একা একাই যাব না, পরিবার থেকে একজন দুজন সদস্যকেও নিয়ে যাব। আর এই ভিডিওতে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে, কোথায় কলকাতা যাচ্ছি, আপনারা যদি যাবেন কিভাবে যাবেন, কত টাকা খরচ পড়তে পারে, কি কি দেখবেন, সব কিছু থাকবে এই ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেল বাজেট ব্যাকপ্যাকারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই যাত্রাপথে আমি দেখব যে কিভাবে যাওয়া যায়, অটোতে যাব বা মেট্রোতে যাব বা বাসে যাব। চিন্তা করছি, পরিকল্পনা কিছুটা করেছি যে প্রথমে অটোতে যাব, তারপরে কোনো মেট্রো স্টেশন আর মেট্রোয় করে যাব, কিন্তু এই জায়গায় যেতে গেলে কিছুটা পথ হাঁটতে হবে। তো সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে, ঠিক আছে? তাই সাথে থাকুন। ওই যে সেখানে দেখতে পাচ্ছেন অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই অটোতে চড়েই আমি কোনো একটা মেট্রো স্টেশনে যাব, তারপরে মেট্রোয় করে যাব। তাই যখন মেট্রোতে যাব তখন ভিডিওগ্রাফি করতে পারবো না, কারণ মেট্রোতে ভিডিওগ্রাফি বন্ধ, কারণ এটা ইললিগাল হবে। মানে এর আগে দেখেছেন আপনারা হয়তো, যখন আমি দিল্লিতে গিয়েছিলাম তখন কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই এখন মেট্রো স্টেশন এসে গিয়েছে। সেই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ট্রেনে করে আমরা যাব সেই ট্রেন আসছে। তাই হ্যাঁ, কত সুন্দর লাগছে না এটা দেখতে? খুব সুন্দর লাগছে। রিয়ান, তুমি মজা করছো তো? বলো, মজা হচ্ছে তো? বাহ, চলো এখন ট্রেনে ওঠা যাক, চলো। তাই আমি এখন চলে এসেছি মেট্রো স্টেশন থেকে, আমি বাইরে বেরিয়ে আসলাম। আর এটা হচ্ছে যতীন দাস পার্ক, যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। তাই আপনাদের সাসপেন্স দূর করে দেব, কারণ আপনারা হয়তো থাম্বনেইল দেখে বুঝেই গিয়েছেন। হ্যাঁ, আমি কলকাতার আলিপুর জেল মিউজিয়াম এখানে যাব। কলকাতার আলিপুর জেল মিউজিয়াম, কারণ আমি অনেকবার শুনেছি কিন্তু আমি একবারও দেখিনি। তো আজকে এই জায়গাটা দেখতে যাব। যতীন দাস মেট্রো থেকে 800 মিটার হাঁটতে হবে গুগল ম্যাপ দেখে, তাই আমিও হেঁটে যাচ্ছি গুগল ম্যাপ দেখে। তাই এসে গেছি সামনে, আপনাদেরকে দেখাচ্ছি। সেই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই লাল বিল্ডিংটা, এটাই আলিপুর জেল মিউজিয়াম। তো আমি এসে গেছি আলিপুর মিউজিয়াম। আমার পিছনে আছে তন্তুজ বা শিল্পান্ন, আর ঠিক অপোজিট সাইডে আলিপুর মিউজিয়াম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এ দেখুন আলিপুর মিউজিয়াম। মিউজিয়ামে ঢোকার সাথে সাথে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কফি হাউস। এই আমার সামনে কফি হাউস, আর টিকিট কাউন্টার আছে, আর এটা এদিকে পড়বে। তাই গেটের ভেতরে ঢুকেই যেটা রয়েছে, ডান দিকে রয়েছে সোভিনিয়ার শপ, আর এদিকে আছে শৌচালয়, মহিলা পুরুষ শৌচালয় আছে, আর টিকিট ঘর এদিকে, টিকিট ঘর এদিকে রয়েছে। আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তাই আপনাদেরকে জানিয়ে রাখবো, এখানে যারা আসছেন, প্রবেশ করছেন, জন প্রতি টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। 30 টাকা দিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন, এটা তাদের প্রবেশ মূল্য। আর যদি আপনারা এনাদের লাইটিং অ্যান্ড সাউন্ড শো দেখতে চান, যেটা প্রধানত সন্ধেবেলাতে হয়, ইভিনিংয়ে হয়, তাহলে আপনারা 100 টাকা করে টিকিট কাটতে পারবেন। 30 টাকা প্রবেশ মূল্য, সাথে 100 টাকা। আর এটার জন্য আপনাকে সন্ধেবেলা পর্যন্ত অপেক্ষা করতে হয়, কিন্তু আমি এসছি এখন ভরা দুপুরবেলার সময়, সন্ধেবেলা পর্যন্ত অপেক্ষা করব না। আর ঢুকে সুন্দর সুন্দর ফুলের গাছ আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন কি সুন্দর, এখানে একটা ফুলের বাগান রয়েছে, ঢুকেই মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল দেখে। সুন্দর ফুলের বাগান এদিকেও আছে আর এদিকেও আছে, ভালো ভালো ফুল। আর শীতকালে এই ফুলগুলো দেখলে মনটা কেমন ভরে ওঠে, তাই না? খুব ভালো লাগছে। আর এখন দেখতে পাচ্ছি এদিকে দুটো রাস্তা আছে, একটা ডান দিকের রাস্তা আছে আর এটা হচ্ছে বাঁ দিকের রাস্তা আছে। সেই স্কুলের সময় অনেক বই পড়েছি, অনেক পড়াশোনা করেছি, অনেক ইতিহাস পড়েছি, অনেক ইতিহাস নিয়ে ঘেঁটেছি, কিন্তু এখন আবার সেই ঐতিহাসিক জায়গায় চলে আসলাম ইতিহাসকে জানার জন্য, আবার ইতিহাসকে ঝালিয়ে নেওয়ার জন্য। তাই আলিপুর মিউজিয়ামে চলে এসেছি। ভিতরে ঢোকার পর একটা সুন্দর বসার জায়গা আছে, আপনাদের দেখুন এখানে বসার সুন্দর বেঞ্চ করে রেখেছে, আর এখানে আপনারা বসতে পারেন গাছের ছায়ার নিচে। প্রধানত এখন শীতকাল সময়ে এসেছি আর এখানে খুব ভালো বসার জায়গা রয়েছে। এখান থেকে এখন 360 ডিগ্রিতে আমি ঘুরিয়ে দেখাবো। দেখুন এটা হচ্ছে সামনে, আর এই সোজা এন্ট্রান্স গেট, এখান দিয়ে প্রবেশ করেছি আর ওই বাগানটাতে দাঁড়িয়ে রয়েছি। বাগানটা সামনে, ফুলের বাগান সামনে, আর এখানে বসার জায়গাগুলো রয়েছে। আর এখানে খুব সুন্দর একটা স্মৃতিসৌধ রয়েছে, যেখানে দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্তা, প্রমোদ চৌধুরী, অনন্তহারি মিত্রা, এদের মূর্তি রয়েছে। আর তারপরে এই যে সুন্দর বসার জায়গা। রিয়ান, এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে? দেখি এদিকে দেখো, এখানে তুমি কিভাবে এসেছো? হ্যাঁ, মেট্রোয় করে। মেট্রো চড়তে কেমন লাগলো? জেলখানা দেখবে? জেলখানা তো আগে আমি আলিপুরকে জানতাম যে এটা একটা জেলখানা ছিল। প্রথমে তারা এখানে কয়েদিদের রাখা হতো, কিন্তু এখন এটাকে মিউজিয়াম বানিয়ে নিয়েছে। আর এটা খুব পুরনো নয়, রিসেন্টলি হয়েছে, রিইনোভেশন হয়েছে, আর এখন এটা মিউজিয়াম হয়ে গিয়েছে। এই জায়গাটা হচ্ছে গালাউস বা ফাঁসির মঞ্চ। দেখুন গালাউস বা ফাঁসির মঞ্চ, এখানে প্রবেশ করছি। জাস্ট ভাবতে পারা যায় এমন একটা জায়গায় এসেছি যেখানে আমরা মুভিতে দেখেছি যে ফাঁসি দেওয়া হয়, কেমনভাবে যাদের ফাঁসি বরাদ্দ করা হয়, সেই বড় একটা জল্লাদ আসে আর জল্লাদ তাদেরকে ফাঁসি দেয়, নিচের দিকটা খুলে যায়, তারপর যারা আছে কয়েদি তাদের মুখ ঢেকে দেওয়া হয় আর তারা নিচে চলে আসে, আর কিভাবে তাদের প্রাণ চলে যায়। তো এইটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ। দেখুন ব্রিটিশ রাজ্যের সময় যাদেরকে এই সময় ফাঁসি দেওয়া হয়, যে বিপ্লবীদের, তাদের মধ্যে হচ্ছে অন্তহরি মিত্র 1926 সালে ফাঁসি হয়, প্রমোদ রঞ্জন চৌধুরী 1931 সালে ফাঁসি হয়, তারও 1926 সালে হয়, দীনেশ গুপ্ত 1931 সালে হয়, রামকৃষ্ণ বিশ্বাস 1931 সালে ফাঁসি হয়, দীনেশ মজুমদার 1934 সালে ফাঁসি হয়। ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে যারা সশস্ত্র আন্দোলন করেছিল, যাদের জন্য আমাদের দেশ আজ স্বাধীন, তাদের বলিদানের জন্য, তাদের স্যাক্রিফাইসের জন্য। আর এই সেই জায়গা যেখানে ফাঁসি দেওয়া হয়। আপনাকে এই যে গালাউস দূরে জায়গা, ফাঁসির মঞ্চ, আর সেইখানে দেখতে পারবেন যে দুটো ফাঁসির দড়ি ঝুলছে। আর এই জায়গাটায় নীরবতা বজায় রাখতে বলা হচ্ছে। দেখুন সামনে বোর্ড রয়েছে, নীরবতা বজায় রাখুন। আর এইখানে রয়েছে সেই ফাঁসির মঞ্চ, এইখানে বিপ্লবীদের ফাঁসি দেওয়া হতো। আর এখানে যাওয়ার নিষেধ, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাবো, আপনারা যদি দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে একখানা চেম্বার মতন রয়েছে। তো যাদেরকে ফাঁসি দেওয়া হয় এখানে কালো কাপড় পরিয়ে দেওয়া হয় জল্লাদরা, তারপরে কিছু একটা লিভার মতন টেনে দেয়, আর তারপরে বিপ্লবীরা নিচে পড়ে যায় যেখানে চেম্বারটা রয়েছে, আর আস্তে আস্তে তাদের প্রাণ বেরিয়ে যায়। তো এই জায়গাটা সেই ফাঁসির মঞ্চ। আর এটা হচ্ছে অটোপসি রুম। তো অটোপসি রুমে কি হয়, ফাঁসি দেওয়ার পর যে শবদেহগুলো আছে, তো সেইগুলোর মৃত্যু হলো কি না তাদেরকে এখানে রেখে দেওয়া হয়। বলে না যে কোনো কারোর মৃত্যু হলে ডক্টর কখন ডেথ সার্টিফিকেট লেগে 4 ঘন্টা পর,
তো এদেরকে 3-4 ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া হয়, ভালো করে চেক করা হয় সত্যি তারা মরেছে কিনা, আর তারপরে তাদের শবদেহকে অন্তিম সংস্কার করা হয়। আপনারা হয়তো অবশ্যই চিনবেন যে দীনেশ গুপ্তকে, বিনয় বাদল দীনেশ গুপ্ত। এখানে সেই দীনেশ গুপ্তর ছবি দেওয়া হয়েছে, যারা কলকাতার সেই রাইটার্স বিল্ডিং এখানে যে বোমাবাজি করেছিল, সেই দুঃসাহসিকতার পরিচয় দেখিয়েছিল, সেই দীনেশ গুপ্তর ছবি দেয়া রয়েছে। আর তাদের নাম এখনও ইতিহাসে স্মরণীয়, যাদের আমরা বলা হয় বিনয় বাদল দীনেশ। এখনও কলকাতায় একটা জায়গার নাম রয়েছে বিবাদী বাগ। এই যে দেখতে পাচ্ছেন সেই জেলখানা, আর এই জেলখানার যে লক, সে লকটা হচ্ছে এই যে এখানে আপনাদেরকে দেখাবো। এই যে সেই লক, এই লক এখানে থাকতো, আর এই জেলখানা হচ্ছে এখানে। আর এভাবে যদি কাউকে জেলখানায় আটকে রাখা হতো তাহলে লক খোলা তাদের পক্ষে অনেক দুঃসাহসিক ছিল। এবার আপনাদেরকে দেখাবো কন্ডেমনেশন রুম বা নির্জন কক্ষ। তাই এ দেখুন, আপনাদেরকে ব্রিটিশ সময়ের জেলখানাগুলো দেখাচ্ছি। ব্রিটিশ সময়ের জেলখানাগুলো দেখুন, কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না। তো এই জায়গায় শোয়া বা বসা সব কিছু হতো। এটা দেখবেন যে সিমেন্টের এটা, তাদের বিছানা তেমন কিছু ছিল না, হয়তো থাকতে পারে চাদর বা কিছু। আর সেই জায়গায় তাদের শৌচাগার মতন ছিল, সেই জায়গায় তারা শৌচাগার করত। আর দূর থেকে দেখাই, এইটা হচ্ছে সেই জেলের এক একটা কক্ষ, নির্জন কক্ষ। আর এইবার যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দীনেশ গুপ্তার কক্ষ। দীনেশ গুপ্তাকে 1911 থেকে 1931 পর্যন্ত রাখা হয়েছে, তারপরে তাকে ফাঁসি দেওয়া হয়। সেই দীনেশ গুপ্তার কক্ষ আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এটা সেই দীনেশ গুপ্তার কক্ষ। দীনেশ গুপ্তা, যাকে 1911 থেকে 1931 রাখা হয়, এই কক্ষ। আর এই জেলটা এখন খোলা রয়েছে, কিন্তু এই জায়গায় দেখুন তালা মারা থাকতো। আর যেভাবে দেখিয়েছিলাম সবগুলো, ওইটা তাদের শয়নের জন্য বিছানা মতন খুব শক্ত শৌচালয়। আর এই যে দীনেশ গুপ্তার তার মূর্তি বা অবয়ব রয়েছে। আর এইবারে যে সেলটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমাদের মহানায়কদের সেল। নেতাজির সেল, বিধানচন্দ্র রায়ের সেল, চিত্তরঞ্জন দাসের সেল, আর যতীন্দ্রমোহন সেনগুপ্তার সেল। এই মহান বিপ্লবীরা এখানে এই কক্ষের দ্বিতলে তারা কারারুদ্ধ ছিলেন। দেখুন, এখানে রয়েছে সব কক্ষগুলো। বলছে নিচের উল্লেখিত স্বাধীনতা সংগ্রামের কয়েকজন মহানায়ক এই দ্বিতল ভবনের কক্ষগুলোতে কারারুদ্ধ ছিলেন। কারা কারা ছিলেন এখানে দেখুন: দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ডক্টর বিধানচন্দ্র রায়। সেই মহান স্বাধীনতা সংগ্রামী নায়করা, যাদের বলিদানের জন্য আমাদের দেশ আজকে স্বাধীনতা পেয়েছে, আর আমরা স্বাধীনভাবে আমাদের দেশে নিঃশ্বাস নিতে পারছি। তাদের উৎসর্গ, তাদের বলিদানের অবদান আমরা কখনোই ভুলে যাব না। আর আজকে সেই মহানায়কদের সেলের ভিতরে আমরা আসলাম। এখানে প্রত্যেকের রয়েছে, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। ডক্টর বিধানচন্দ্র রায় এই কক্ষে কারারুদ্ধ ছিল 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত। এখানে অডিও গাইডেন্সের জন্য কিউআর কোড আছে, বিভিন্ন জায়গায় এই কিউআর কোড আছে। আপনারা এই কিউআর কোড স্ক্যান করলে তাহলে আপনারা সেই অডিও ভার্সনটা শুনতে পারবেন। এই যে বিধানচন্দ্র রায়ের কক্ষ, তার অবয়ব বা মূর্তিও সেখানে রয়েছে। সেই মহানায়ক, যে মহানায়কের ছবি আমি দিল্লিতে দেখেছি, যার জন্য সর্বদা সমস্ত ভারতবাসীর হ্যাটস অফ থাকে, সেই মহানায়ক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, তার সেলের সামনে আমি দাঁড়িয়ে আছি। আপনাদের এইটা নেতাজি সুভাষচন্দ্র বসু সেল। 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে তিনি ছিলেন। সেই মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। পিছনে কিছু ছবিও রয়েছে, আমি জুম করে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ছবিগুলো।
তাই সাইমন গো ব্যাক আমি ইতিহাসে আমি এই ছবিটা দেখেছিলাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল এখানে। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে রাখা হয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি একজন মহান উকিল ছিলেন আর একজন ফ্রিডম ফাইটার ছিলেন। তাই আজকের বিভিন্ন কারণে আলিপুরের এই জেল একটা মিউজিয়াম হয়ে উঠেছে, কারণ এই মহান নায়করা যারা এখানে ছিলেন। তাই এটাকে পুনঃসংস্করণ করা হয়েছে, রিইনোভেশন করা হয়েছে, এটাকে নতুনীকরণ করা হয়েছে, রং করা হয়েছে, আর একটা সুন্দর মিউজিয়াম এখানে বানানো হয়েছে। যারা ইতিহাসের জন্য খুবই কাঙ্ক্ষিত, যারা পিপাসিত, যারা ইতিহাসকে খুব ভালোবাসে, আরও জানতে চায় বা নিজের চোখে চাক্ষুষ দেখতে চায়, তো এই জায়গা হচ্ছে সেই জায়গা। এটা হলো নেহেরু কক্ষ। জওহরলাল নেহেরুকে রাখা হয়েছে 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত। তাই জওহরলাল নেহেরু কলকাতায় এসেছিলেন, এই যে দেখতে পাবেন মূর্তি বা অবয়ব রয়েছে, আর ওনাকেও জেলের ভিতরে বন্দি করা হয়েছিল। তাই স্যার জওহরলাল নেহেরুকে 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 80 দিনের জন্য আইন অমান্য আন্দোলনের জন্য তাকে বন্দি করে রাখা হয়েছিল এই কক্ষে। তাই এটা ভাবা যায় এই কক্ষে জওহরলাল নেহেরুকে বন্দি করে রাখা হয়েছিল। আর এখানে তার নিজের মেয়ে যখন ইন্দিরা গান্ধী আসতো, তখন এই কক্ষের বাইরে তাকে আনা হতো। আর এখানে যে আছে দেখবেন, এই যে গাছ রয়েছে, এই গাছতলায় বসে তারা কথা বলতো। তখন এই বাইরে মেন এন্ট্রান্স গেটটা বন্ধ থাকতো। যদি আপনারা ঘুরতে ঘুরতে শৌচালয়ের প্রয়োজন পড়ে, তাহলে এই দিকে আছে সেই শৌচালয়। পুরুষ জন্য আর মহিলাদের জন্য আলাদা এখানে শৌচালয় আছে। আর পান থেকে যদি চুন খসছে বা কোনো জিনিস এদিক ওদিক হচ্ছে, তাহলে মারও কিন্তু এখানে ব্যাপক পড়ে। এই দেখুন, এখানে কেউ একজন অপরাধ করলো বা করলো না, কোনো ব্রিটিশ শাসক তাদেরকে এভাবে চাবুক দিয়ে মারে, চাবুকের আঘাত দেওয়া হচ্ছে দেখুন। আর তার পিঠে কিরকম ক্ষত হয়ে গিয়েছে দেখুন। জেলের বন্দি দশা কিভাবে হতে পারে এই মূর্তির অবয়ব দেখিয়ে বোঝানো হয়েছে। জেল কাচাক্কি বলে না, যেরকমভাবে কোনো কিছু পিসছে, হয়তো ময়দা বা অন্য জিনিস পিসে এটাকে গুঁড়ো করা হচ্ছে, তো এরকম ধরনের কাজ করানো হতো। আর কেমন ধরনের জামা কাপড় পরানো হতো দেখুন। এটা হচ্ছে বস্তা দিয়ে তৈরি এই জামা কাপড়। এই জামা কাপড় তাদেরকে পরতে দেওয়া হতো। আর এই দেখুন একটা কাজ, এরকম একটা ধারালো জিনিসের নারিকেলগুলো ওপর থেকে ফেলে এগুলো ভাঙা হচ্ছে। তাদেরকে এই একটা ধারালো জিনিস আর এই একটা দাম মতন জিনিস দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন শহীদ ক্ষুদিরাম রয়েছে। তো ক্ষুদিরাম বোস, যাকে 1908 সালে আলিপুর কনস্পিরেসি কেসের জন্য যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তো এখানে সেই কেস স্টাডিগুলো করা যাবে। এখানে অনেক জিনিস রয়েছে যেগুলো সংরক্ষণ করা রয়েছে। এটা হচ্ছে বোমার খোল। সে বোমার খোলগুলো ব্যবহার করা হতো, বম বানানো হতো, এটা সেই বোমার খোল। আর এ দেখুন পিতলের সে রিভলভার, 5খানা চেম্বারের রিভলভার হচ্ছে এটা। তাছাড়াও কত রকম বোমার খোলগুলো দেখুন, কি থেকে বোমা বানানো হতো। এটা চপার বোমা কেস, আর এটা লার্জ উডেন বম। এই বইটাকে দেখুন, এই বইটা ইতিহাস বিখ্যাত এই বই, কারণ এই বইয়ের ভিতরে কিংসফোর্টকে হত্যার জন্য যে বম রাখা হয়েছিল, এটা এই বইতেই সে বম রাখা হয়েছিল। এখানে দেখুন সেই ইতিহাস এখানে রয়েছে। বই বোমা পাঠানো হয়েছে DH কিংসফোর্টকে হত্যার জন্য 1908 খ্রিস্টাব্দে। 6 ঘোড়া রিভলভার। এই রিভলভারটা দেখুন কি ছোট, এটা পিস্তল, কোল্ট পিস্তল। বিপ্লবী যে সশস্ত্র আন্দোলন ছিল, সেই সশস্ত্র আন্দোলনে এই রিভলভারগুলোই কিন্তু ব্যবহার করা হতো। আপনারা শুনে থাকবেন ঢাকা ষড়যন্ত্র মামলা, এর বিষয়ে বিশদ আছে। ঢাকা ষড়যন্ত্র মামলা যেটা 1910 সালে হয়েছিল, এগুলো হচ্ছে আয়রন বমসেল। এটা দেখুন অনুশীলন যে সমিতি ছিল, যারা ভারতের বাংলার
সশস্ত্র বিপ্লব গোষ্ঠী সেই অনুশীলন সমিতির এই মেম্বারদের দেখুন, এরা সশস্ত্র বিপ্লবী ছিলেন। এখানে চাকুতে এখনও একটুখানি ব্লাড লেগে রয়েছে। এতক্ষণ বন্দুকের গুলি খুঁজছিলাম, এখানে বাঞ্চ অফ গুলি রয়েছে বন্দুকের। এবার আপনাদের ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, এটা দেখুন। রাইটার্স বিল্ডিংয়ে যে অ্যাটাক হয়েছিল 1930-তে, সেইটার এখানে কেস মামলা হয়েছিল। আর এটার অস্ত্র রয়েছে, এই দেখুন। বিনয়, বাদল আর দীনেশ, এদের যে বন্দুকের গুলি, যে গুলিগুলো করা হয়েছিল সেগুলোর নমুনাও সেখানে রয়েছে। বিনয় বোস, বাদল গুপ্তা আর দীনেশ গুপ্তা। বিনয় বোস আর বাদল গুপ্তা একজন সুইসাইড করেছিলেন, আর একজন ব্রিটিশের গুলি দ্বারা নিহত হয়েছিলেন। কিন্তু দীনেশ গুপ্তা উনি গ্রেপ্তার হয়েছিলেন এই আলিপুর জেলে, উনি বন্দী ছিলেন আর ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনাকে এর আগে দেখিয়েছি এই ভিডিও শুরুর দিকে যে দীনেশ গুপ্তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো তিনি তার বিপ্লবী কার্যকলাপের জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আর তার বলিদান, তার সশস্ত্র বলিদান আমরা এখনও মনে রাখি, আমরা এখনও স্মরণ করি। 1930 সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ হয়েছে 8ই ডিসেম্বর। বিপ্লবী বিনয় বোস, দীনেশ গুপ্ত আর সুধীর ওরফে বাদল গুপ্ত, এরা তিনজনে এই আক্রমণ করেছিল। আর এই আক্রমণের জন্য তারা আয়রন বোমা ব্যবহার করেছিল। এই দেখুন বোমাগুলো, যে বোমাগুলো ব্যবহার করেছিল আয়রন বোমা ব্যবহার করেছিল। আর 1931 সালে দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়া হয়। সেই বছরের নভেম্বরে সুভাষচন্দ্র বসু অবিলম্বে মুক্তি না পেলে আমরণ অনশনের প্রস্তাব দিয়ে একটি চরমপত্র প্রেরণ করেন। তিনি 29শে নভেম্বর অনশন শুরু করেন এবং 5ই ডিসেম্বর মুক্তি পান। মুক্তির পর তিনি প্রায় 40 দিন বাড়িতে ছিলেন, যেখানে তাকে পুলিশ নজরদারিতে রেখেছিল। 17ই জানুয়ারি 1941 ভোরে সুভাষ বসু সম্ভ্রান্ত পাঠানের ছদ্মবেশে বাড়ি ত্যাগ করেন তার ভাইপো শিশির বসু চালিত একটি গাড়িতে, এবং দীর্ঘ যাত্রার পর অবশেষে তিনি বার্লিনে পৌঁছান। সেই সময় যে এমএমজি ছিল, বলতে পারেন এগুলো সেই সময় এমএমজির মতন, তবে আমি জানি না। হ্যাঁ, এখন ঠিক আছে, একটু আগে ঘোলাটে লাগছিল। স্টেন গান, এটাকে বলে স্টেন গান উইথ আয়রন বাট। এটা আয়রন বাট আছে, এটা স্ট্যান্ড গান। এখনকার দিনে যে এমএমজি ছিল সেই রকম এইরকম গান ছিল। দেখুন, বেলেঘাটার জরাজীর্ণ হায়দারি মঞ্জিল ভবন, যেখানে গান্ধীজি কলকাতায় অবস্থান করেছিলেন। মহাত্মা গান্ধী কলকাতাতে 13ই আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর 1947 পর্যন্ত ছিলেন। বন্দীদের জীবন চর্চা। এবার আপনাদের দেখাবো যে বন্দীদের জীবন দশা কেমন ছিল। এখানে যারা জেলে যারা বন্দী ছিল তাদের জীবন দশা কেমন ছিল আসুন দেখাই। একজন ব্রিটিশ জেনারেল সে সময় দেখছে, আর এখানে চুল কাটা হচ্ছে। একজন নাপিত একজন জেলের বন্দির চুল কাটছে। কোনো বন্দি স্নান করছে, এখানে হচ্ছে সেই জলাধার। কোনো বন্দি সে তার জামা কাপড় কাচ্ছে। কী রকম জায়গা তারা ঘুমাতো এরকম জায়গায়। তাদেরকে খেতে যে দেয়া হতো এইরকম থালায়। দেখুন বন্দীদের জীবনদশা কেমন ছিল। কিছু মূর্তি বা অবয়বের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। কেউ বন্দী, তারা নিজেদের মধ্যে গল্প করছে। কেউ একজন দেখুন জানলা দিয়ে দেখছে। কেউ একজন চিন্তাশীল, সে চিন্তা করছে বিছানায় বসে বসে। এক একজনের মধ্যে আছে। তো এটা দেখবেন যে একটা 50 জনের একটা সেল রয়েছে, সব বন্দীরা এখানে রয়েছে, 50 জনের সেল। আর তাদের স্নান করার জায়গা, স্নানাগার ওখানে, কাপড় কাচবে, স্নান করবে এখানে। এতজন বন্দির জন্য একটা এরকম ডরমেটারি মতন রুম ছিল। আর এইটা হচ্ছে শৌচাগার, তাদের শৌচালয় বলা যেতে পারে। এখানে বন্দিরা শৌচালয়ের জন্য ব্যবহার করত। দেখুন কেউ একজন বন্দি ভেঙে পড়েছে, আর একজন তাকে সান্ত্বনা দিচ্ছে। সে বসে রয়েছে, তার সময় কাটছে না। এখানে দেখুন একটা বন্দি, তাকে অন্য বন্দিরা সেবা করছে। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ নিজের মতন আছে, কেউ স্নান করার জন্য প্রস্তুত আছে। কিছু বন্দি এখানে রান্না করছে। এখানে একজন বন্দির
একজন ব্রিটিশ শাসক দ্বারা তাদেরকে চাপেটাঘাত করা হচ্ছে, চাবুকের আঘাত দেওয়া হচ্ছে। হয়তো সে কোনো দোষ করেছিল বা হয়তো তার দোষ ছিল না, সে হয়তো কিছু জেলের মধ্যে সংগ্রামের কথা বলেছিল, তাই বিভিন্নভাবে এদেরকে দেখানো হয়েছে বন্দীদের জীবনদশা। তাই বন্দীদের জীবনদশা আপনারা দেখলেন। এই ঘর হচ্ছে বন্দীদের জীবনদশা, আমি দেখাচ্ছি, দেখুন এই ঘর বন্দীদের জীবনদশা। কাউকে চাবুক লাগানো হচ্ছে, আবার ভেতরে মালিশ করা হচ্ছে, কাউকে চুল কাটানো হচ্ছে, কেউ জামা কাপড় কাচ্ছে, কেউ শুয়ে বসে রয়েছে, কেউ অন্যজনকে সান্ত্বনা দিচ্ছে, রান্না করা হচ্ছে। তাই বিভিন্নভাবে তারা সময় অতিবাহিত করছে। তাই আমার পিছনে দেখতে পারবেন যে মিউজিয়াম আছে, আর এখানে অ্যাওয়ার্ড ঘর রয়েছে। এখানে ঋষি অরবিন্দ, ডক্টর বিধানচন্দ্র রায়, স্যার আশুতোষ ঘোষ থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস, সবারই মিউজিয়াম গ্যালারি ভিতরে রয়েছে। এক একটা কক্ষে এক একটা মিউজিয়াম গ্যালারি রয়েছে। এখানে অনেক ছবি রয়েছে, যদি আপনারা পারেন তাহলে ঘুরে দেখবেন। আমি গিয়েছিলাম কিন্তু সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি, কারণ এমনিতে এটা 30 মিনিটের বেশি ভিডিও হয়ে গিয়েছে। আর তাছাড়া আপনাদের দেখাবো, যদি আপনারা এখানে থেকে যেতে চান সন্ধেবেলা, যদিও আমি থাকবো না, এখন 4টে বাজে আমি বেরিয়ে যাব, কিন্তু থাকলে এখানে একটা খুব সুন্দর লাইটিং আর সাউন্ড শো হয়। তো এখানে দেখুন যে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। যদি আপনারা এখানে থেকে যাচ্ছেন, অতিরিক্ত 100 টাকার বিনিময়ে আপনারা এই লাইট আর সাউন্ড শো দেখতে পারেন এখানে। তাই খুব ভালো জায়গা এই আলিপুর মিউজিয়াম। আমার ছুটির দিনে আজকের আমি আসলাম, ঘুরলাম, এক্সপ্লোর করলাম, খুব ভালো লাগলো আর খুব মজা লাগলো। আর যে লাইট আর সাউন্ড শোটা হবে সেটা এখানেই হবে। ওখানে দেখতে পাচ্ছেন যারা টিকিট কাটবে তাদের বসার জন্য সিট রয়েছে, আর ওখানে একটা স্ক্রিন রয়েছে, স্ক্রিনে দেখানো হবে। আর এটার প্রবেশ পথ হচ্ছে সেইখান দিয়ে প্রবেশ করতে পারবেন, কিন্তু এখানে এখন প্রবেশ নিষেধ, কারণ সন্ধ্যেবেলা এখানে প্রবেশ করতে পারবেন। আর ওখানে সিকিউরিটিরা আছে। যদি আপনি 100 টাকার টিকিট কাটছেন, তাহলে এই সেই জায়গা যেখানে লাইট আর সাউন্ড শোটা হবে। আপনারা সাউন্ড শোটা শুনতে পাচ্ছেন, ঠিক আছে? লাইট আর সাউন্ড শো সন্ধ্যেবেলা খুব সুন্দর হয় এখানে, এই সেই জায়গাটায়। তাই যখন কলকাতা আলিপুর মিউজিয়ামে এসেছেন আর ঘোরাঘুরি করতে যখন আপনার খিদে পেয়ে গিয়েছে, তাহলে একটা ফুড জোন এখানে, এই যে ফুড জোন আছে, সোজা চলে যাবেন, ডান দিকে পড়ছে ফুড জোন, আমি আপনাদেরকে দেখাবো। দেখুন সেখানে দেখুন ফুড জোন আছে। এখানে স্ন্যাক্স থেকে, কোল্ড ড্রিঙ্কস থেকে, আইসক্রিম থেকে বিভিন্ন, যেমন নুডলস বলুন, এগ রোলস বলুন, বা পাস্তা বলুন, বা ম্যাগি বলুন, বা ওখানে আরও অনেক স্ন্যাক্স রয়েছে। যেমনি স্ন্যাক্সের মধ্যে প্যাটিস, চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস। তাছাড়া ফুড কোর্ট এখানে না, শুধু ওই দিকেও আছে, আপনারা দেখবেন সেখানেও ফুড কোর্ট আছে। তো যখন আপনারা কলকাতা আলিপুর মিউজিয়ামে আসছেন আর আপনার যদি খিদে পেয়ে যায়, তাহলে এখান থেকে হালকা আপনারা স্ন্যাক্স কিনে খেতে পারেন। অনেকে তো এখানে লাঞ্চও করে নিচ্ছে। লাঞ্চ মানে এখানে অবশ্যই ভাত, ডাল, তরকারি এগুলো পাওয়া যায় না, বা বিরিয়ানিও পাওয়া যায় না, বা আমি ভেতর দিকটা যাইনি, আমি হয়তো বিরিয়ানি পাওয়া যেতে পারে। কিন্তু এখানে যা স্ন্যাক্স আছে, তারা সেই স্ন্যাক্স যথেষ্ট, খেয়ে আপনার পেট ভরে যাবে। তো আমি এখান থেকে কোনো স্ন্যাক্স খাইনি, আমি চিন্তা করছি স্ন্যাক্স খাবো, কিন্তু এখান থেকে বাইরে যাব আর তারপরে স্ন্যাক্স খাবো। আজকের আমার ইচ্ছা করছে যে ফ্রাইড চিকেন খাবো, তাই দেখা যাক কোথায় পাওয়া যায়। তাই বন্ধুরা, আলিপুর মিউজিয়াম থেকে বেরিয়ে আমি এখন স্ন্যাক্সের দোকানে চলে এসেছি। এটা hot.com, আর এখান থেকে যে স্ন্যাক্স আমি অর্ডার করেছি আপনাদেরকে দেখাচ্ছি। তাই কিছু স্ন্যাক্স অর্ডার করেছি। আজকে বার্গার খেতে অনেক ইচ্ছা করছিল, বার্গার, আর এটা ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইস, আর সাথে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। তাহলে ঝটপট খেয়ে নেওয়া যাক। আর এই ভিডিও এখানেই শেষ করছি। আর আমার পরবর্তী ভিডিও কোথায় হচ্ছে, আমি কোথায় যাচ্ছি জানার জন্য পাখির চোখ রাখুন। পাখির চোখ না, পাখির চোখ না, চোখ রাখলেই হবে। আমার পরবর্তী ভিডিও হচ্ছে রাজস্থান আর গুজরাটে সিরিজ শীঘ্রই আসছে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছে, সাবস্ক্রাইব করেনি, তারা এইবারে তো সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তাই নেক্সট টাইম পরের ভিডিওতে দেখা হবে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।